সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন সারা বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার মতো একটি অপরাধ কর্মকাণ্ড 9/11 অ্যাটাক সম্পর্কে। ওসামা বিন লাদেন কিভাবে 110 তলা উঁচু টুইন টাওয়ার বিল্ডিং ধুলোয় মিশিয়ে দেন সে ব্যাপারেই আপনাদেরকে বিস্তারিত জানাবো। তারিখটি ছিল 11 সেপ্টেম্বর 2001। পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ আমেরিকা সেদিন তার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর হামলার শিকার হয়েছিলেন। ওসামা বিন লাদেনের নেতৃত্বে আল কায়দা গ্রুপের মাত্র 19 জন সন্ত্রাসী প্রায় 3000-এর বেশি মানুষকে হত্যা করে এবং 6000-এর বেশি মানুষকে আহত করে। 9/11-এর দিন দুইটি বিমান আঘাত করেছিল নিউ ইয়র্কের বিশাল টুইন টাওয়ারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো টুইন টাওয়ারের পাশে থাকা WTC-7 নামে আরেকটি বিল্ডিংও সেদিন ধসে পড়ে, যেটিতে কোনো বিমান আঘাত করেনি। এই কারণে আজও অনেক মানুষের মনে প্রশ্ন জাগে, আসলেই কি শুধুমাত্র বিমানের আঘাতেই ভবনগুলো ভেঙে পড়েছিল, নাকি এর পেছনে ছিল অন্য কোনো পরিকল্পনা? চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ ঘটনাটি। 2001 সালের 11 সেপ্টেম্বর সকাল ঠিক 7:59 আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট বোস্টনের লোগান বিমানবন্দর থেকে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে উড়ে যায়। এই বিমানে ছিল 11 জন ক্রু এবং 81 জন সাধারণ যাত্রী। কিন্তু কেউই জানতো না এই যাত্রীদের মধ্যে 5 জন ছিলেন সন্ত্রাসী। তারা বিমানের নিয়ন্ত্রণ দখল করার পরিকল্পনা করেই বিমানে উঠেছিলেন। আপনাদের জানিয়ে দেই, সেই সময় বিমানবন্দরের নিরাপত্তা চেকিং বর্তমান সময়ের মতো এত শক্তিশালী ছিল না। তাই তারা সহজেই ছোট ছোট ছুরি এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র লুকিয়ে নিয়ে বিমানটিতে উঠতে সক্ষম হয়। বিমানের ভেতরে ঢুকার পর তারা যাত্রীদের জোরপূর্বক ধমক দিয়ে ককপিটের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। পরবর্তীতে তদন্তে জানা যায় তারা টিয়ার গ্যাস, পেপার স্প্রে এবং ছুরি ব্যবহার করে সবাইকে ভয় দেখিয়ে নিজেদের কাজ করেছিলেন। হাইজ্যাকার্সদের মধ্যে একজনের নাম ছিল মোহাম্মদ আটা। তিনি ছিলেন মিশরের বাসিন্দা। 33 বছর বয়সী মোহাম্মদ আটা একজন পাইলট ছিলেন। মোহাম্মদ আটা বোস্টন থেকে লস অ্যাঞ্জেলেসের বদলে নিউ ইয়র্কের দিকে বিমানটিকে উড়িয়ে নিয়ে যান। সেখানেই ছিল বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার, নর্থ টাওয়ার এবং সাউথ টাওয়ার। এই বিল্ডিং দুটো একটা সময় বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং ছিল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারের বড় বড় অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, শপিং মল এবং একটি দর্শনীয় অবজারভেশন ডেকও ছিল। সেখানে কয়েক হাজার মানুষের যাতায়াত ছিল প্রতিদিন। তারপর মোহাম্মদ আটা বিমানটিকে উড়িয়ে নিয়ে 8:46 নর্থ টাওয়ারের 93 থেকে 99 তলার মাঝামাঝি বিমানটিকে ক্র্যাশ করিয়ে দেন। সাথে সাথেই একটি বিস্ফোরণ হয়। চারদিকে কালো ধোঁয়ায় ভরে যায়। সেদিন প্রায় 15 কিলোমিটার দূর থেকেও এই আক্রমণ পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। প্রথমে সাধারণ মানুষ ভেবেছিল প্লেনের পাইলট হয়তো হার্ট অ্যাটাক করেছেন। তাছাড়া এই ধরনের দুর্ঘটনা একেবারেই অসম্ভব। সাথে সাথেই সেখানে অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস পৌঁছে যায়। সাধারণ মানুষের চিৎকার ও কান্নায় চারদিক ভরে ওঠে। নর্থ টাওয়ারে ফায়ার সার্ভিস সাথে সাথেই তাদের রেস্কিউ মিশন শুরু করে। কিন্তু তারপর মাত্র 17 মিনিটের মাথায় ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার 175 ওই একই টুইন টাওয়ার বিল্ডিংয়ের সাউথ টাওয়ারে আঘাত করে। দুইটি বিমানের আক্রমণ একইভাবে হয়েছিল। সুতরাং কারো আর বুঝতে বাকি থাকে না আমেরিকা একটি সন্ত্রাসী আক্রমণের শিকার হয়েছে। সাউথ টাওয়ারে আক্রমণকারী সেই বিমানে সর্বমোট 65 জন মানুষ ছিলেন। তার মধ্যে 51 জন প্যাসেঞ্জার, 9 জন ক্রু মেম্বার্স এবং বাকি 5 জন ছিলেন হাইজ্যাকার্স। ঠিক একইভাবে আগের বিমানটির মতো দ্বিতীয় বিমানটিও প্যাসেঞ্জার্স এবং ক্রু মেম্বার্সদের ভয় দেখিয়ে বিমানের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয় সন্ত্রাসীরা। তারপর সাউথ টাওয়ারে 75 থেকে 85 নম্বর ফ্লোরে আঘাত করে। 9 সেপ্টেম্বর 2001 সালে সকাল 8:46 থেকে 9:03 মধ্যে পরপর দুটি বিমান টুইন টাওয়ারে আক্রমণ চালায়। সাথে সাথেই আমেরিকার ইন্টেলিজেন্স এজেন্সি বুঝে যায় আমেরিকা একটি বিরাট বিপদের মুখে আছে। সেদিন সাথে সাথেই আমেরিকার আকাশে উড়ে বেড়ানো সকল প্লেনকে শাটডাউন ঘোষণা করা হয়। পার্শ্ববর্তী এয়ারপোর্টে দ্রুত অবতরণের জন্য নির্দেশ দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই নিউজ আসে আকাশে উড়ে বেড়ানো আরও দুটি বিমান হাইজ্যাক হয়েছে। সেগুলো ছিল আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 77 এবং ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট 93। আমেরিকার এয়ারপোর্ট কিছু করে ওঠার আগেই এর মধ্যে অন্য আরেকটি ফ্লাইট পেন্টাগনের একটি সাইডে ক্র্যাশ করে। এই পেন্টাগন হলো আমেরিকান গুপ্তচর এবং মিলিটারি সংস্থার প্রধান একটি বিল্ডিং। আপনারা বুঝতেই পারছেন পেন্টাগন আমেরিকার জন্য কতটা গুরুত্বপূর্ণ জায়গা। অন্যদিকে ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট 93 থেকে কোনো প্রকার রেসপন্স আসছিল না। সেই বিমানে 7 জন ক্রু মেম্বার, 33 জন প্যাসেঞ্জার এবং 4 জন হাইজ্যাকার্স ছিল।
সেখানেও হাইজ্যাকার্সরা সকলকে ভয় দেখিয়ে বিমানের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। এখন সেই বিমানের মুখ ঘুরিয়ে নেয় আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির দিকে। ধারণা করা হয় হয়তো এটা আমেরিকার পার্লামেন্ট অথবা আমেরিকার প্রেসিডেন্টের বাড়ি হোয়াইট হাউসে নিশানা করেছিলেন। কিন্তু সেদিন ওই বিমানের প্যাসেঞ্জারদের সাহসিকতায় এইরকম কিছুই হয়নি। এই বিমানের প্যাসেঞ্জাররা বুঝে যায় তাদের বিমানটিকে ক্রাশ করানো হবে, তাই প্যাসেঞ্জাররা ভয় না পেয়ে হাইজ্যাকারদের বিরুদ্ধে ফাইট করতে থাকে। তারপর সে বিমানটি সকাল 10:03 নাগাদ পেনসিলভেনিয়ার একটি ফাঁকা মাঠে ক্র্যাশ করে যায়। তারপর সে বিমানে থাকা সবাই মারা যায়। টুইন টাওয়ারের যে দুটি বিল্ডিংয়ে বিমান আঘাত করে সে দুটি বিল্ডিংয়ে অনবরত আগুন জ্বলছিল। প্রায় 15 কিলোমিটার দূর থেকেও সেই বিল্ডিংয়ের আগুনের ধোঁয়া দেখা যাচ্ছিল। ফায়ার সার্ভিস অনেকগুলো টিমে বিভক্ত হয়ে দুটি বিল্ডিংয়ের উপরে যায়। উদ্দেশ্য ছিল বিল্ডিংয়ে আটকে পড়া মানুষগুলোকে উদ্ধার করা। যখন এই বিল্ডিংগুলোতে উদ্ধার কাজ চলছিল, বিভিন্ন টেলিভিশন লাইভ টেলিকাস্ট করছিল, তখনই 9:59 হঠাৎ করেই সাউথ টাওয়ারের বিল্ডিংটি কোলাপস করে নিচে ভেঙে পড়ে। 110 তলা উঁচু এত বড় একটি বিল্ডিং দ্রুত মাত্র 11 সেকেন্ডের মধ্যে ভেঙে একেবারে মাটিতে পিষে যায়। চোখে দেখে বিশ্বাস করার মতো ছিল না সেই দৃশ্যটি। ঠিক তার 29 মিনিট পর 10:28 নর্থ টাওয়ারও একইভাবে ভেঙে পড়ে মাত্র 13 সেকেন্ডের মধ্যে। তারপর সেদিন বিকাল 5:30টার মধ্যে WTC 7 বিল্ডিংটাও নিজে নিজে ভেঙে পড়ে। সেদিন সব মিলিয়ে প্রায় 3000 মানুষ মারা যায়। সম্পূর্ণ নিউ ইয়র্ক শহর আগুনের ধোঁয়া এবং ইট পাথরের ধুলোবালিতে আচ্ছন্ন হয়ে যায়। এই 3টি বিল্ডিং ভেঙে পড়ার কারণে যে ধুলোবালি হয়েছিল তাতেই কয়েক হাজার মানুষ অসুস্থ হয়ে পড়ে। তাছাড়া ফায়ার সার্ভিসের যে সকল কর্মীরা উদ্ধার কাজে গিয়েছিলেন তারাও কেউ আর বেঁচে ফিরেনি। সেদিন সর্বপ্রথম নর্থ টাওয়ারটি সম্পূর্ণ ভেঙে পড়ে, কিন্তু সবার আগে হাইজ্যাকার্সরা হামলা করেছিল সাউথ টাওয়ারে। তাহলে নর্থ টাওয়ারটা কেন আগে ভেঙে পড়ল? আসুন ছোট করে আপনাদের এই বিষয়টি একটু বুঝিয়ে বলি। তাছাড়া এক্সপার্টরা মনে করেন হামলার ফলে পুরো বিল্ডিংটা এভাবে ভেঙে পড়বে সেটা হয়তো হামলাকারীরাও জানতো না। প্রথম বিমানটা নর্থ টাওয়ারের 93 থেকে 99 ফ্লোরে আঘাত করেছিল। বিমানে থাকা প্রচুর জ্বালানির কারণে সাথে সাথেই সেখানে আগুন ধরে যায়, আর সেই আগুনের ফলে বিল্ডিংয়ের ভিতরে থাকা সকল স্টিলের স্ট্রাকচারগুলো গরম হতে থাকে। অতিরিক্ত চাপ এবং গরমের কারণে বিল্ডিংয়ের ভিতরে স্টিলের মেন স্ট্রাকচারগুলো বেঁকে যেতে শুরু করে। এভাবেই এক পর্যায়ে চাপ সামলাতে না পেরে বিল্ডিংগুলো ধসে পড়ে। এখন প্রশ্ন হলো, সাউথ টাওয়ারে বিমান আগে আঘাত হানার পরেও এটি কেন পরে ধসে পড়ল? প্রথমে নর্থ টাওয়ারে বিমানটা অনেক উঁচুতে আঘাত করেছিল। 93 থেকে 99 নম্বর ফ্লোরে আঘাত করেছিল নর্থ টাওয়ারে। অপরদিকে সাউথ টাওয়ারে আঘাত করেছিল 14টি ফ্লোর নিচে, যার কারণে ক্ষতিগ্রস্ত জায়গা থেকে বিল্ডিংয়ের উপরের অংশের ওজন অনেক বেশি ছিল। সে কারণেই ক্ষতিগ্রস্ত ফ্লোরগুলো উপরে থাকা অনেকগুলো ফ্লোরের চাপ সামলাতে পারেনি। সেই কারণে উপরে থাকা ফ্লোরগুলোর চাপে একটার পর একটা ফ্লোর ভেঙে যেতে শুরু করে। তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পূর্ণ বিল্ডিংটি ধসে পড়ে। সে কারণে সাউথ টাওয়ারে বিমান পরে আঘাত করলেও বিল্ডিংটি আগে ধসে পড়ে। তারপর আসি WTC 7 বিল্ডিংটি বিমানের আঘাত ছাড়াই কেন ভেঙে পড়ল সে বিষয়টি একটু ব্যাখ্যা করি। ভেঙে পড়া টুইন টাওয়ারের পাশেই ছিল WTC 7 বিল্ডিংটি। টুইন টাওয়ারে বিমান আঘাত হানার পরে WTC 7 বিল্ডিংটিতেও আগুন ধরে যায়, আর WTC 7 বিল্ডিংটির বেসমেন্ট ততটা শক্ত ছিল না। টুইন টাওয়ার ভেঙে পড়ার পরে WTC 7 বিল্ডিংটিরও বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া সকাল থেকে বিকাল 5:30টা পর্যন্ত একটানা বিল্ডিংয়ের ভিতরে আগুন জ্বলতেই থাকে। এই সমস্ত কারণেই বিমানের আঘাত ছাড়াই WTC 7 বিল্ডিংটিও ধসে পড়ে সেদিন। এই অ্যাটাকের ওয়ান অফ দ্য মাস্টারমাইন্ড ছিল খালিদ শেখ মোহাম্মদ। এই পাকিস্তানি সন্ত্রাসী আল কায়দার সাথে যুক্ত হয়ে 9/11 অ্যাটাকের সমস্ত কিছুই প্ল্যান করেছিল। আপনারা জানলে অবাক হবেন, এই একই ব্যক্তি একই বিল্ডিংয়ের পার্কিংয়ে 1993 সালে প্রায় 540 কেজি বোমা বিস্ফোরণ করায়, যাতে 6 জন ব্যক্তি নিহত হন এবং প্রায় 1000 জন আহত হয়েছিলেন। পরবর্তীতে 9/11 ঘটনার পরে 2003 সালে তাকে পাকিস্তান থেকে গ্রেফতার করা হয়। এখনো পর্যন্ত খালিদ শেখ মোহাম্মদ আমেরিকার জেলে আছেন। এই ঘটনার প্রধান মাস্টারমাইন্ড ছিলেন ওসামা বিন লাদেন। আসুন তার সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক। কেন তিনি এই হামলা করালেন এবং আমেরিকার সাথে তার কিসের শত্রুতা সেটাই এখন জানব। সৌদি আরবের রিয়াদে বিন লাদেন নামক বিশাল এক সম্পদশালী পরিবারের সন্তান হয়ে ওসামা বিন লাদেন জন্মগ্রহণ করেছিলেন। লাদেনের পরিবার প্রধানত কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গেই যুক্ত ছিলেন।
লাদেনের বাবা সৌদি আরবে একটি কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে সৌদি বিন লাদেন গ্রুপ নামে পরিচিত। লাদেনের পিতা সৌদি আরবের রাজ পরিবারের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিলেন। 1950 সালের দিকে লাদেনের পিতা তার কোম্পানির মাধ্যমে তার সমস্ত অর্থ নিজস্ব তহবিল থেকে ব্যবহার করে দেশে গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ করেন। এই কাজের জন্য সৌদি আরবের রাজ পরিবার একটি ডিক্রি জারি করেন। সেই ডিক্রিতে ঘোষণা করা হয় ভবিষ্যতে সৌদি আরবে সকল নির্মাণ কাজ লাদেনের কোম্পানির মাধ্যমে সম্পন্ন হবে। এভাবেই এই পরিবার বিশাল সম্পদশালী হয়ে ওঠেন। ওসামা বিন লাদেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং ভাষায় কোর্স করেন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। তবে তিনি যখন কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন, তখন এক্সট্রিম জিহাদি মতাদর্শের প্রতি তার আগ্রহ বৃদ্ধি পায়। এই প্রভাবের পেছনে ছিলেন তার দুই শিক্ষক, তারা ছিলেন শাহিদ কুতুব এবং আবদুল্লাহ আজাম। আরেকটু বিস্তারিত বলতে গেলে আবদুল্লাহ আজামকে গ্লোবাল জিহাদের পিতা হিসাবে বিবেচনা করা হয়। এখন ওসামা বিন লাদেন কিভাবে আমেরিকার বন্ধু থেকে শত্রু হলেন এবং 9/11 হামলার পেছনের কারণ সম্পর্কে আপনাদের একটু জানাবো। 1980-র দশক, তখন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের শীতল যুদ্ধের সময়। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আগ্রাসন চালায়। আফগানিরা তখন রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই করছিল তাদের নিজের মাটিকে স্বাধীন করার জন্য। এই লড়াইয়ে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে আমেরিকা, আফগান যোদ্ধা মুজাহিদিনদের সমর্থন করে। ওসামা বিন লাদেন ছিলেন একজন ধনী সৌদি যুবক। তিনি এই মুজাহিদিনদের পাশে দাঁড়িয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছিলেন। তখন আমেরিকার চোখে ওসামা ছিলেন বন্ধু, কারণ এই ওসামা আমেরিকার পক্ষ হয়ে এবং আফগানিস্তানের পক্ষ হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছিলেন। আমেরিকা, পাকিস্তান ও সৌদি আরবের মাধ্যমে ওসামার মতো যোদ্ধাদেরকে অস্ত্র এবং অর্থ সাহায্য করতেন। কিন্তু পরবর্তীতে সোভিয়েত সেনারা আফগানিস্তান থেকে সরে গেলেও আফগানিস্তান স্থিতিশীল হয়নি। সেখানে নানা ইসলামিক গ্রুপ এবং মুজাহিদিনরা নিজেদের মধ্যে ক্ষমতার জন্য লড়াই শুরু করে। এই সময় ওসামা বিন লাদেনের মনে হতে থাকে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে পশ্চিমা শক্তির আগ্রাসন বেড়েই চলেছে। বিশেষ করে আমেরিকার সৌদি আরবের মাটিতে সৈন্য মোতায়েন করা ওসামা বিন লাদেনের সবচেয়ে বেশি অপছন্দের বিষয় ছিল। সৌদি আরব মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান। মক্কা ও মদিনা সেখানেই অবস্থিত। আমেরিকার সৈন্যদের সেখানে থাকতে দেখেই লাদেনের মনে হয়েছিল তিনি তার ধর্ম ও সম্প্রদায়ের উপর আঘাত দেখতে পাচ্ছেন। পরে লাদেন আল কায়দা নামক সংগঠন গড়ে তোলেন, যার মূল উদ্দেশ্য ছিল ইসলামী বিশ্বকে পশ্চিমা আগ্রাসন থেকে রক্ষা করা। এমন অবস্থায় 1996 সালে ওসামা বিন লাদেন ঘোষণা করেন আমেরিকা এবং তার মিত্ররা ইসলাম ও মুসলিমদের শত্রু। এই ঘোষণার পর থেকেই আমেরিকা ও লাদেনের মধ্যে শত্রুতার বীজ বোনা হয়। 1998 সালে আমেরিকার দূতাবাস আফ্রিকায় বোমা হামলার মাধ্যমে আল কায়দার সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়। তারপরই সবচেয়ে বড় আঘাত করে 2001 সালের 11 সেপ্টেম্বর। ওই দিন ওসামার নেতৃত্বে আল কায়দা নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার, পেন্টাগন এবং পেনসিলভেনিয়ায় হামলা চালায়। এই আঘাত আমেরিকাকে কাঁপিয়ে দিয়েছিল এবং গোটা বিশ্বের সন্ত্রাসবাদের ধারণাকে বদলে দেয়। তারপর প্রায় 10 বছর ধরে ওসামা বিন লাদেনকে আমেরিকা হন্য হয়ে খুঁজতে থাকে সারা বিশ্বে। তারপর 2011 সালের 2 মে আমেরিকার নেভি সিলসের একটি বিশেষ বাহিনী পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরের একটি গোপন স্থানে অভিযান চালায়। সেখানে দীর্ঘদিন লুকিয়ে থাকা ওসামা বিন লাদেনকে তারা হত্যা করতে সক্ষম হয়। এই অভিযান ছিল দীর্ঘ গোয়েন্দা তৎপরতার একটি ফলাফল, যেখানে সিআইএ বহু বছর ধরে ওসামার অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করছিল। কিভাবে আমেরিকার গোয়েন্দা সংস্থা শেষ পর্যন্ত ওসামা বিন লাদেনের মতো দুর্ধর্ষ একজন সন্ত্রাসীকে খুঁজে পায় এবং কিভাবে সেই অভিযান চালায়, সে ব্যাপারে বিস্তারিত আরও একটি ভিডিও দিব আপনাদের জন্য। আমেরিকার সেই অভিযানটি ছিল সারা বিশ্বের মধ্যে সারা জাগানো একটি গোপন অভিযান। এই ছিল আজকের ঘটনা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সারা বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধমূলক সত্য ঘটনা জানতে আমাদের ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।